ডিসেম্বরের নির্বাচন ইস্যুতে বিএনপি ও বাম দল একমত হলেও ভিন্নমত নাগরিক কমিটি। বিকালে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের সভা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট গ্রহণযোগ্য হবে না বলছে বিএনপি। সাংবিধানিক আইন কাজে লাগিয়ে ইসিকে শক্তিশালী করার তাগিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জগন্নাথে কলা অনুষদে ভর্তি পরীক্ষায় স্থবির ঢাকার একাংশ। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ মিথ্যা জানান ডাবি উপাচার্য। আসলে সিলিন্ডার বিস্ফোরণের নারী শিশু সহ একই পরিবারের 11 জন দগ্ধ। বার্ন ইনস্টিটিউটে ভর্তি 8 জনের অবস্থা আশঙ্কাজনক। ফাগুন হাওয়ায় আগুন লেগেছে সুনামগঞ্জের জাদুকাটা তীরের শিমুল বাগানে। সৌন্দর্য উপভোগে দূর দূরান্ত থেকে আসছেন হাজারো পর্যটক। 369 ফিলিস্তিনি বন্দির বিনিময়ে 3 ইসরায়েলি জিম্মির মুক্তি। নাম প্রকাশ করল হামাস। গাজা নিয়ে বিকল্প প্রস্তাব আনছে আরব দেশগুলো। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে দুবাইয়ে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশের দল। সোমবার পাকিস্তান এ দলের বিপক্ষে প্রথম ওয়ার্ম আপ ম্যাচ টাইগারদের। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। নির্বাচনের মহাসড়কে দেশ। ডিসেম্বরের নির্বাচন ইস্যুতে বিএনপি ও বাম ঘরানার দলগুলো একমত হলেও ভিন্ন মত নাগরিক কমিটির। তারা বলছেন, রাজনৈতিক দলের চাপে তড়িঘড়ি নির্বাচন দিলে ক্ষতিগ্রস্ত হতে পারে জুলাই অভ্যুত্থানের স্পিরিট। আর প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের পক্ষে মত জামায়াতের। মাজহারুল ইসলামের রিপোর্ট। কবে হবে নির্বাচন? রাজনীতির অঙ্গনে ঘুরে ফিরে এই আলোচনা এখন তুঙ্গে। রাজনৈতিক দলগুলো বেশ কিছুদিন ধরেই জাতীয় নির্বাচন বিষয়ে সরকারকে চাপ দিয়ে আসছে। সবশেষ সোমবার বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে। সব দল চাইলে আপত্তি নেই সরকারের, এমন কথাও জানিয়েছেন প্রেস সেক্রেটারি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করতে তারা কাজ করছেন। সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেননি। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য কতদূর? সরকারের এই মনোভাবকে স্বাগত জানিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের পক্ষে বামধারার রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টার দিক থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন করার প্রস্তুতি তারা রাখছেন, এটাকে আমি ইতিবাচকভাবে এটাকে আমি দেখছি। আমরা তো মনে করি ডিসেম্বর না, তার অনেক আগে নির্বাচন সম্ভব এবং প্রয়োজনীয় সংস্কার করে। তবে ভিন্নমত নাগরিক কমিটির। তারা বলছেন, রাজনৈতিক দলের চাপে তড়িঘড়ি নির্বাচন দিলে জুলাই অভ্যুত্থানের স্পিরিট ক্ষতিগ্রস্ত হতে পারে। একটা নির্বাচন দেওয়ার জন্য এই সরকারটা আসে নাই, এই সরকারটা আসছে মানুষের আশা ভরসা নিয়ে। আমরা চাইছি একটা নতুন বাংলাদেশ। তো এই নতুন বাংলাদেশটা হওয়া মানে একটা ইলেকশন বা একটা পরিবর্তন বা আমি সরকার প্রধান হয়ে যাওয়া না। পুরো বাংলাদেশের পুরো যে স্ট্রাকচারটা 53 বছর 54 বছরেও তৈরি হয় নাই, এই ধরনের ব্যাড কালচার থেকে বের হয়ে একটা ন্যূনতম মানে গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক স্টেট স্ট্রাকচার তৈরি হোক। আর প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের পক্ষে জামাতে ইসলামী। প্রয়োজনীয় সংস্কার এবং অন্যায়কারী খুনি সন্ত্রাসীদের বিচার করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে যাতে যুক্তি সময়ে নির্বাচন ঘোষণা করা হয়। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে রয়েছে মতপার্থক্য। বিএনপি আগে জাতীয় নির্বাচন দাবি করলেও আগে স্থানীয় সরকার নির্বাচনে আপত্তি নেই নাগরিক কমিটি এবং জামাত নেতাদের। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সংস্কারের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলের সাথে বিকালে বসছে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সভা শেষে বক্তব্য রাখবেন। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে যোগ দেবে বিএনপি, জামাত, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। প্রেস উইং থেকে জানানো হয়েছে শনিবার বেলা ৩টা থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিএনপি সূত্র জানায়, জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে। দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিকেলে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। জয়, বৈঠক তো ৩টায় শুরু হওয়ার কথা, এই মুহূর্তে কি দেখছেন জানাবেন আমাদের। সোহাগ, এই মুহূর্তে আসলে সর্বশেষ সময়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি যে, এবং রাজনৈতিক দলগুলো ৩টার মধ্যে এখানে চলে আসবেন বলে জানতে পেরেছি এবং তাদেরকে স্বাগত জানাতে, তাদেরকে ওয়েলকাম করতে যে ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার হয়, সেই ধরনের প্রস্তুতি এখন এখানে চলছে। আপনি নিশ্চয়ই জানেন যে সংস্কার প্রশ্নে একটি চার্টার বা সনদ তৈরি করতে এই সংস্কার কমিশনের এই নতুন কমিশনটির তৈরি হয়েছে, যার প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এবং প্রথম ধাপে সরকার যেই ৬টি কমিশন গঠন করেছিল সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনগুলোর প্রধানরাও কিন্তু এই জাতীয় ঐকমত্য কমিশনে রয়েছেন। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছি এই বৈঠকের আগে। আমরা বিএনপির পক্ষ থেকে যে বিষয়টি জানতে পেরেছি যে আগামী নির্বাচন এবং নির্বাচনের রোডম্যাপ তৈরি করার এক ধরনের তাগিদ কিন্তু বিএনপি পক্ষ থেকে আসবে এবং এই বৈঠকে তারা সেই তাদের দলীয় অবস্থানের কথাই এখানে ব্যাখ্যা করবেন। তবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। কোন কোন রাজনৈতিক দল চায় যে আসলে পূর্ণাঙ্গ সংস্কারের পরেই যেন জাতীয় নির্বাচন হয়, তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ন্যূনতম সংস্কারের পর জাতীয় নির্বাচন যেন অনুষ্ঠিত হয়। এবং স্থানীয় পর্যায়ের যেই নির্বাচনের কথা বলা হচ্ছে, বিএনপি এবং তার সমমনা দলগুলো চায় যে আগে জাতীয় নির্বাচন হওয়ার পরে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো যেন হয়। আমরা জানতে পেরেছি যে এই যে সংস্কার জাতীয় ঐকমত্য যে কমিশন গঠন করা হয়েছে, এই কমিশনটির প্রথম বৈঠক আজকে সকল রাজনৈতিক দলের সঙ্গে এই বৈঠক হলেও পর্যায়ক্রমে আলাদা আলাদা ভাবে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে এই ঐকমত্য কমিশনের বৈঠক হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই ঐকমত্য কমিশনের যে মেয়াদ ধরা হয়েছে ৬ মাস, এই ঐকমত্য কমিশনের যিনি উপপ্রধান রয়েছেন, সংবিধান সংস্কার কমিটির যিনি প্রধান ছিলেন অধ্যাপক আলী, তিনি মনে করছেন, তিনি গণমাধ্যমকে বলেছেন যে আসলে ৬ মাসের আগেই কিন্তু একটি ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব এবং নির্বাচনের আগে এই ঐক্যমত্য প্রতিষ্ঠার পরেই কিন্তু তারা আসলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন, এমন একটি কথাও কিন্তু শোনা যাচ্ছে। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ খবরাখবর। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এই বৈঠক শুরু হবে এবং বৈঠক শেষ হওয়ার পরে বৈঠকের কি আলোচনা হলো আমরা হয়তো সেটি বিস্তারিত জানতে পারবো। সোহাগ। জয়, আপনাকে ধন্যবাদ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে 3 দিনব্যাপী জেলা প্রশাসকের ডিসি সম্মেলন। কাল সকালে এর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10:30টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ কার্যালয়ে শাপলা হলে এই সম্মেলনের উদ্বোধন করবেন। ডিসি সম্মেলনে 3 শতাংশ প্রস্তাব বাস্তবায়নের সুপারিশ মন্ত্রী পরিষদ বিভাগে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকদের পক্ষ থেকে এই প্রস্তাব ও সুপারিশ পাঠানো হয় বলে জানা গেছে। বিকেলে সচিবালয়ে এই বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং রয়েছে।
এই ঈদের খুশিতে নুডলস কিনলেই পাচ্ছেন হালিম মিক্স ও স্টিক নুডলস ফ্রি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। জাতীয় নির্বাচন ছাড়া সরকার অন্য কাজে গুরুত্ব দিলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচন যত দেরি হবে ততই প্রশ্নবিদ্ধ হবে অন্তর্বর্তীকালীন সরকার। আর অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ। সেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় তারা দেশের মঙ্গল চায় না। জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন করতে হবে। খুঁজে খুঁজে দেখবেন এই কথাগুলো যেখান থেকে বেরিয়ে আসছে তার ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান টিকিয়ে রাখতে চেয়েছে। যারা ২-৩% বেশি ভোট তাদের নাই। দ্রব্যমূল্যের সিন্ডিকেটটাকে থামান। এনজিও করা আর জাতীয় সরকার পরিচালনা করা এক জিনিস না। এনজিও অনেকেই পরিচালনা করতে পারে। দেশ পরিচালনা করার জন্য যাদের অভিজ্ঞতা আছে তাদের সঙ্গে যোগাযোগ, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং তাদের সদিচ্ছাটাকে বাস্তবায়ন করা, এই জিনিসগুলোর দিকে আমাদের তাকাতে হবে। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে রোড টু ইলেকশন শীর্ষক গোলটেবিল আলোচনায় যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচন বাদে সরকার অন্য কাজে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনটা দেওয়া দরকার, যে সময়টা যেন খুব প্রলম্বিত না হয়। এ কথাটা বলা হয়েছে যে একবারে যদি খুব বেশি দেরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে, জনগণের মধ্যে নানা প্রশ্নের দেখা দেবে। এই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই শুরু করে দেই তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে। এ সময় নির্বাচন আয়োজনে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে সংবিধান প্রদত্ত আইন কাজে লাগানোর তাগিদ দেন বিএনপির এই নেতা। নির্বাচন কমিশনের ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে ঢাবি উপাচার্য সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, প্রশ্ন ফাঁসের তথ্যটি মিথ্যা। প্রশ্নপত্রের ভেতর কিছু ত্রুটি ছিল, সেজন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুর 12:30 শেষ হয় ভর্তি পরীক্ষা। এর আগে বেলা 11টায় দেশের সব বিভাগীয় শহরে একযোগে এই ভর্তি পরীক্ষা শুরু হয়। এবছর 2024-25 শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে সর্বাধিক আবেদন জমা পড়ে। এবার 1896টি আসনের বিপরীতে 1,46,694 জন শিক্ষার্থী আবেদন করেন। প্রতি আসনের বিপরীতে লড়েন 77 জন শিক্ষার্থী। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে আজ। আমরা অভিভাবক মহলকে বিশেষ করে আশ্বস্ত করতে চাই যে ছাত্রদের পূর্ণ স্বার্থ রক্ষা করা হবে এবং এটি অতি স্বল্প ক্ষেত্রে শুধুমাত্র এমসিকিউ পর্বে এটি হয়েছে, পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের কোনো বিষয় না। আশুলিয়ার ঘুমাইলে একটি ফ্ল্যাটে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 4 শিশু সহ 11 জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে 2 জনকে আইসিইউতে রাখা হয়েছে। শুক্রবার রাত 9:30টার দিকে এই ঘটনা ঘটে। তাদের রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পিঠা তৈরির সময় চুলার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা নারী, শিশু, বৃদ্ধ সহ 11 জন দগ্ধ হন। গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণটা হয় আর কি। বিস্ফোরণ হওয়ার কারণে এই ওদের গুরুতর অবস্থা হয়। তাৎক্ষণিক আশেপাশে যারা লোক ছিল ওই সাথে সাথে মেডিকেলে নিয়ে আসে। এরপর দগ্ধদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের রাত 12:30টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, আগুনে সবার শ্বাসনালী পুড়ে গেছে। আহতদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক, আর 2 জনের অবস্থা অত্যন্ত গুরুতর। একজনের শরীরে 99% এবং অন্যজনের 95% পুড়ে গেছে। তাদের 2 জনকে আইসিইউতে রাখা হয়েছে। সবারই হচ্ছে শ্বাসনালী পুড়েছে, তার মধ্যে 8 জন আশঙ্কাজনক অবস্থায় আছে। তো 8 জনের মধ্যে আবার 2 জনের হচ্ছে 99%, একজনের 95% পড়েছে এবং ওনারা খুবই গুরুতর অবস্থায় আছেন। আমরা যার যেখানে চিকিৎসা দরকার আইসিইউতে শিফট করা যাকে দরকার আমরা শিফট করে দিচ্ছি। হাসপাতালের চিকিৎসক জানান, আশঙ্কাজনকদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সোহানুর রহমান, নিউজ 24, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান। মোহাইমিনুল, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 11 জন দগ্ধ হয়েছেন, এমনটি বলছিলাম। তাদের মধ্যে 8 জনের অবস্থা বলা হচ্ছে আশঙ্কাজনক। এই মুহূর্তে তাদের কি অবস্থা, তাদের সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটের ঠিক 5 তলায়, যেখানে তাদেরকে ভর্তি রাখা হয়েছে এবং এখানে কিন্তু যারা ভর্তি আছে তাদের সবার অবস্থা কিন্তু বেশ গুরুতর। এদের মধ্যে 8 জনের অবস্থা অতি গুরুতর এবং এই কারণে কিন্তু তাদেরকে রাখা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে। এর মধ্যে একজনের কিন্তু প্রায় 99% বার্ন হয়েছে, একজনের হয়েছে 95% এবং একটি শিশু রয়েছে যার 27% প্রায় পুড়ে গিয়েছে। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যাদের এই অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন তাদের সবার কিন্তু শ্বাসনালী পুড়ে গিয়েছে, অর্থাৎ আগুন লাগার কারণে তাদের শ্বাসনালী ক্ষতি হয়েছে এবং ডাক্তাররা কিন্তু বেশ চিন্তিত যে আসলে কি করা যায়। এবং তারা বলছেন নিবিড় পর্যবেক্ষণে তারা রেখেছেন এবং তারা কিন্তু তাদের ভর্তি রেখেছেন এখানে। এবং এখন পর্যন্ত যারা কিছুটা শঙ্কামুক্ত রয়েছে তাদেরকে ছাড়া হয়নি, তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তারা বলতে পারছে না যাদের 99% এবং 95% বার্ন হয়েছে কি হবে। তবে তারা বলছেন সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আইসিইউতে রাখা হয়েছে কিন্তু 2 জনকে। এদের মধ্যে কিন্তু 2 জনকে আবার নেওয়া হয়েছে ওটিতে এবং ওটিতে না যারা রয়েছে তাদের একজনকে ড্রেসিংয়ের জন্য নেওয়া হয়েছে, একজনকে নেওয়া হয়েছে তার ব্লাড ফ্লো ঠিক করার জন্য। এবং এই যে বার্ন ইনস্টিটিউটে তারা আছেন তাদের যারা যারা এখানে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে তাদের অবস্থা কিন্তু প্রায় সবারই গুরুতর। এদের মধ্যে যে 2 জন গুরুতর রয়েছেন এর মধ্যে একজনের কিন্তু শিশু যে তার 27% বার্ন হয়েছে। যেহেতু সে শিশু তার জন্য 27% বেশ আশঙ্কাজনক। তাই ডাক্তাররা বলছেন যে আসলে এখনই বলা যাচ্ছে না কি হবে তাদের সাথে বা কি হচ্ছে, তবে তারা চেষ্টা করছেন তাদেরকে স্বাভাবিক রাখার জন্য। এবং শ্বাসনালীর সমস্যা সবচেয়ে বেশি গুরুতর এবং শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় আছেন রোগীরা। তো বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। মোহাইমিনুল, আপনাকে ধন্যবাদ। টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার 2য় পর্ব। এবারই প্রথম একসাথে শবে বরাতের নামাজ আদায় করলেন লাখো মুসল্লি। দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন তারা। দেশি বিদেশি লাখো মুসল্লির উপস্থিতিতে এখন কানায় কানায় পূর্ণ ইজতেমা ময়দান। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার 2য় পর্বেও লাখো মুসল্লির ঢল। এই পর্বে অংশ নিচ্ছেন সাদ অনুসারীরা। সারা রাত লাখো মুসল্লি একসাথে শবে বরাতের নামাজ আদায় করে শনিবার ফজরের নামাজের পর থেকে শুরু হয় আমবয়ান। এবারই প্রথম বিশ্ব ইজতেমায় শবে বরাতের নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বসিত ধর্মপ্রাণ মুসল্লিরা। সব দিক দিয়ে আমরা আনন্দিত, আলহামদুলিল্লাহ সবসময় আমরা আসতেছি যাইতেছি। এবারে সবার বললাম জুম্মাও পেলাম, ভাগ্যবান কেউ বলে না। অপরের সাথে, আত্মীয়দের সাথে, পাড়াপড়শির সাথে, এমনকি গোলামের সাথে কিরকম আচরণ করতেন এই বয়ানই এখানে করতেছি। The feelings that I have is huge. I'm very happy. দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন তারা। মুসল্লিদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছেন প্রায় 7,000 পুলিশ সদস্য। 12টায় আখেরি মোনাজাত হবে, আপনারা সবাই শরীক হবেন। বলি যে রাস্তা সচল থাকবে, রাস্তার মধ্যে উঠলেন মানে রাস্তায় হাঁটবেন অথবা রাস্তায় গাড়ি চলবে। রাস্তায় কেউ দাঁড়ানোর জন্য না, রাস্তায় কেউ বসার জন্য না। এই জিনিসটি যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমার মনে হয় যান চলাচলের কোনো অসুবিধা হবে না। এই পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রোববার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। এই
মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার আবার স্বাগত সংবাদে। আমি বাংলায় গান গাই, এই গানের জনপ্রিয় শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন। শনিবার সকালে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বছরের শুরু থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন এই শিল্পী। এর মধ্যে তার শরীরে একটি অস্ত্রোপচারও হয়। আক্রান্ত ছিলেন নিউমোনিয়াতেও। 11 ফেব্রুয়ারি তাকে নেওয়া হয় আইসিইউতে। সেখান থেকে আর ফেরানো যায়নি গানে গানে মানুষের কথা বলে যাওয়া এই শিল্পীকে। প্রতুল মুখোপাধ্যায়ের জন্ম 1942 সালে বাংলাদেশের বরিশালে। 47-এর দেশ ভাগের পর বাবা মায়ের সঙ্গে প্রতুল চলে যান উপার বাংলায়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ের মানুষকে নিয়ে 17 ও 18 ফেব্রুয়ারি সমাবেশের ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। শনিবার সকালে রংপুরের একটি কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। সংবাদ সম্মেলনে জানানো হয়, তিস্তা বেষ্টিত 5 জেলার 11টি পয়েন্টে তিস্তা পাড়ের মানুষদের নিয়ে এই সমাবেশ করা হবে। এতে বিএনপির মহাসচিব সহ আন্দোলনের নেতারা অংশগ্রহণ করবেন। এছাড়াও সমাপনী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও কলে অংশগ্রহণ করার কথা রয়েছে। আমরা আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি লাগাতার যে কর্মসূচি দিয়েছি, এখানে রংপুর, বৃহত্তর রংপুরের নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা 17 তারিখ থেকে 17 তারিখ রাত পর্যন্ত আমরা লক্ষ মানুষের সমাগম করার চেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যে জনগণের মধ্যে যথেষ্ট সাড়া আমরা লক্ষ্য করছি, কারণ এই দাবিটি হচ্ছে জন আকাঙ্ক্ষার দাবি, এটি রংপুরের বাঁচা মরার দাবি, এটি আমাদের প্রাণের দাবি। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে 3 যানবাহনের সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। পুলিশের জানায়, শনিবার সকালে এক্সপ্রেসওয়ের মাওয়াগামী লেনে নিমতলা যাত্রী ছাউনির সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পেট্রোল গাড়িকে সাইড দিতে গিয়ে গ্রিন ঢাকা পরিবহনের একটি বাস সামনে থাকা সুরভি পরিবহনের আরেকটি বাসকে ধাক্কা দেয়। এ সময় সুরভি পরিবহনের 5 যাত্রী আহত হন। আর খবর পেয়ে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ সময় 4 কিলোমিটার এলাকা জুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফাগুনের আগুন লেগেছে দেশের বৃহত্তম শিমুল বাগানে। ফুলের রঙে রঙিন হয়ে রয়েছে পুরো শিমুল বাগান। অন্যান্য বছর বসন্ত আর ভালোবাসায় রক্ত রাঙা শিমুল ফুল মিলেমিশে একাকার হয়ে উঠলেও এবার ফাগুনের আগেই সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত শিমুল বাগানের শিমুল ফুল ফুটে হাতছানি দিচ্ছে পর্যটকদের। প্রতিদিন হাজারো পর্যটকের সমাগম ঘটে এই বাগানটিতে। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ বুরহান উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও টুকটুকে লাল শিমুল ফুটেছে পুরো বাগানে। সূর্যের সাথে তাল মিলিয়ে রক্তিম রঙে এখানে বসন্তে ফুটে গাছে গাছে হাজারো লাল লাল শিমুল ফুল। প্রকৃতি প্রেমীদের চোখে তৃষ্ণা মেটাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী আর মেঘালয়ের ঠিক মাঝখানে বারাম নদীর তীরে ধুধু বালুচরে একজন বৃক্ষপ্রেমী জয়নাল
আবেদিন রেখে গেছেন তার অনন্য কীর্তি, দেশের সর্ববৃহৎ শিমুল বাগান। ফাগুনের অরুণ আলোয় ফুটে ওঠা শিমুল বাগানের এই গাঢ় লাল ফুলগুলো দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শত শত পর্যটক। শিমুলের ফুল মানে লাল লাল ফুল, চারিদিকে লালের সমাবেশ। এখানে ঘুরতে এসে মন অনেক প্রফুল্ল হয়ে গেছে আর খুবই ভালো লাগছে। শিমুল ফুলটা যে এত সুন্দর, নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। অনেক সুন্দর, এক্সিলেন্ট। বিশ্বাসযোগ্য ছিল না যে এরকম একটা দুর্গম রাস্তা পার হয়ে যে এত সুন্দর একটা ভিউ পাবো। উত্তর বড়বদল ইউনিয়নের সুদৃশ্য বারাম নদীর তীর ঘেঁষেই মানিগাঁও গ্রাম। এই গ্রামে প্রকৃতিপ্রেমী জয়নাল আবেদিনের নিজস্ব ২৫০০ শতক জায়গা একেবারেই অনাবাদি ছিল। পলির পরিবর্তে এখানে উজান থেকে ভেসে আসে বালি। এই ধুধু বালিয়াড়িতে কিভাবে সবুজের প্রলেপ এঁকে দেয়া যায় তারই এক অনন্য উদাহরণ এই শিমুল বাগানটি। দেশের বিস্তীর্ণ পরিসরে এত বড় শিমুল বাগান দেশের আর কোথাও নেই বলেও দাবি এলাকাবাসীর। আগুনের মতোই লাল এই শিমুল ফুল এবং তাহিরপুরের দর্শনীয় জায়গাগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর বলা যায়। হাজবেন্ডের সাথে এখানে আসা, বিয়ে আছে আমাদের 2 মাস আর কি, নতুন অবস্থায়। রাস্তাটা একটু ব্যাকওয়ার্ড, রাস্তার আরো ডেভেলপ হলে পর্যটক আশা করি আরো বৃদ্ধি পাবে। শিমুল বাগানকে ঘিরে নিরাপত্তা ও খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকলেও বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার কারণে ভোগান্তিতে পড়তে হয় দূর দূরান্তের পর্যটকদের। তাই যোগাযোগের সুব্যবস্থা করার আবেদন বাগান কর্তৃপক্ষের। পর্যটকের জন্য আমরা বিভিন্ন ধরনের ব্যক্তিগত নিরাপত্তা প্রহরী তৈরি করছি, পাশাপাশি প্রশাসনের নিরাপত্তা আমাদেরকে দিচ্ছি যাতে পর্যটকের কোনো সমস্যা না হয়। সরকার যদি যোগাযোগ ব্যবস্থাটা ভালো করে আমার মনে হয় আরো উন্নত হবে, মানুষ আরো হাজার হাজার মানুষ আনাগোনা করবে। শিমুল বাগানের পাশাপাশি পর্যটকদের আকৃষ্ট করতে পাশেই রয়েছে বারক টিলা, নীলাদ্রি সহ অসংখ্য পর্যটন স্পটও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার অর্থ বাণিজ্য সংবাদ। দুই মহাদেশের শহর তুরস্কের ইস্তাম্বুল। নেপোলিয়ন বোনাপার্ট একবার বলেছিলেন, পুরো পৃথিবীকে যদি একটি রাজ্য ভাবা হয়, ইস্তাম্বুল হবে তার রাজধানী। প্রাচীন সভ্যতা, ঐতিহ্য আর আধুনিকতার মিশ্রণ ইস্তাম্বুল দেশটির সাংস্কৃতিক ও ঐতিহাসিক কেন্দ্র হিসেবে পরিচিত। ইস্তাম্বুলের আকর্ষণীয় স্থানগুলো ঘুরে এসে এর ভিজুয়াল ডায়েরি জানাচ্ছেন মারুফা রহমান। ইস্তাম্বুল ঘুরতে গিয়ে এর স্থাপত্যগুলো আপনাকে মুগ্ধ করবেই। তো শুরু করলাম হায়া সোফিয়া দিয়ে, যেটি ইস্তাম্বুলের সবচেয়ে প্রতীকী স্থাপত্য কীর্তি। এটি 537 খ্রিস্টাব্দে নির্মিত হয় বাইজেন্টাইন সাম্রাজ্যের সময়কালে। প্রথমে এটি একটি গির্জা ছিল, পরবর্তীতে মসজিদে রূপান্তরিত হয় এবং বর্তমানে এটি একটি জাদুঘর। এর অসাধারণ গম্বুজ এবং ভেতরকার পাথুরে কারুকাজ, নির্মাণ শিল্প পর্যটকদের মুগ্ধ করে। হায়া সোফিয়ার মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে এর ভেতরে প্রবেশ করেছি। তবে এখানে রয়েছে 2টি ভাগ, মুসলিমদের মধ্যে ওই পারে একটি অংশ এবং এই পারে শুধু নারীদের একটি অংশ। এর পরপরই চোখ যায় অটোমান সাম্রাজ্যের প্রতীক সুলতান আহমেদের মসজিদের নীলাভ গম্বুজে। এই মসজিদটি তার সুন্দর নীল টাইলসের জন্য বিখ্যাত, যা এর অভ্যন্তরের নকশায় ব্যবহৃত হয়েছে। এটি সুলতান আহমেদের শাসনামলের শুরুর সময় তৈরি করা হয় এবং ইস্তাম্বুলের অন্যতম প্রধান ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত। মারমারা সমুদ্রের নীল জলরাশির কিনারে বসে দেখা যায় ইউরোপ আর এশিয়া কিভাবে মিলে গেছে বিশাল জলসীমায়। এই শহরের রমরমা বাজার, গ্র্যান্ড বাজারের দিকে যাওয়া যাক। বিশ্বের সবচেয়ে পুরনো এবং বড় বাজারগুলোর এটি একটি। এখানে প্রায় 4000 দোকান রয়েছে, যেখানে সোনা, গয়না, কার্পেট,
মশলা এবং স্থানীয় হস্তশিল্প পাওয়া যায়। এটি পর্যটকদের জন্য কেনাকাটা এবং স্থানীয় সংস্কৃতি অনুভব করার জন্য আদর্শ জায়গা। অটোমান সাম্রাজ্যের সুলতানদের বাসস্থান টপকাপি প্রাসাদে সুলতানদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, অস্ত্র শস্ত্র এবং মূল্যবান রত্ন প্রদর্শিত হয়। সেখান থেকে বেরিয়ে গেলাম ঐতিহাসিক সুলতান সুলাইমান আর হুররাম সুলতানার সমাধিতে। সুলতান সুলাইমানের হুররাম, দাসী থেকে সুলতানা, বেরিয়ে গেলাম কবরও সুলতানের কবরের ঠিক পাশে। সামনেই দেখা যায় বসফরাস প্রণালী, গালাটা টাওয়ার। মারমারা আর কৃষ্ণ সাগরে তখন গোধূলি লগ্ন। বাণিজ্যের জন্য জাহাজগুলো কেউ তীরে ভিড়ছে আর কেউ দূর মহাদেশে যাত্রা করছে। সুলতান সুলাইমানের কবর এখানে, আর এটা হলো হুররাম সুলতানের মাজার। এই দুইটা স্ট্রাকচার এখানে আছে। এর বাহিরে এই যে ভিউটা দেখা যায়, এখানে আছে গোল্ডেন হর্ন নদী, ছোট একটা নদী। এই নদীটা মূলত বাইজেন্টাইন, ইস্টার্ন রোমান এম্পায়ার এবং পরবর্তীতে অটোমান এম্পায়ারদের বিজনেস হাব ছিল এটা এখানে মূলত। মাগরিবের আজানের সাথে সন্ধ্যা নামলো ঝুপ করে। বিদায় পর্যটনের শহর ইস্তাম্বুল। হয়তো আবারও দেখা হবে। আরুফ রহমান, নিউজ 24, ইস্তাম্বুল, তুরস্ক। সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত। এবার জানাবো খেলার সংবাদ। আজ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। দুবাই আইসিসি ক্রিকেট একাডেমিতে দুপুর 3:30টায় অনুশীলন করবে টাইগাররা। দুদিন অনুশীলনের পর 17 ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর 20 ফেব্রুয়ারি ভারতের ম্যাচ আসর শুরু করবে নাজমুল শান্তর দল। গ্রুপ পর্বে টাইগারদের বাকি 2 ম্যাচ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের সঙ্গে। সেমিফাইনালে পৌঁছাতে হলে মিরাজ তাসকিনদের টপকাতে হবে 3 শক্ত প্রতিপক্ষকে। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।